আমি বলি যে এটা আসলে সালাউদ্দিন সাহেবের সরকার, ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী আসলে তিনি, আরেকজন আসলে নামমাত্র প্রধানমন্ত্রী। কিন্তু ওনাকে আমি যে কোনো ধরেন যে অভিযোগ থেকে বা ওনার বিরুদ্ধে যে আমার অভিযোগ নাই সেটা কিন্তু না, দিন শেষে সব দায় কিন্তু তারেক রহমান সাহেবকে আসলে বহন করতে হবে। কিন্তু এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এবং সালাউদ্দিন সাহেবের মাধ্যমে এই বাংলাদেশে এখন ড্রাগের বা ব্যবসার যে বারবারন্ত সেটা হচ্ছে, এবং সেটার পরিণতিতেই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি। সেটারও ওনার ডিলারশিপ, ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনার দুইটা ডিলারশিপ, ড্রাগের ব্যবসার ডিলারশিপ, খুন জখমের ডিলারশিপ। এই হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থা। দেখেন, আমাদের যদি আমি বলি যে সবচেয়ে বড় গর্বের জায়গা, সেটা ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধ সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের একটা জায়গা। আমাদের যদি দ্বিতীয় সর্বোচ্চ অ্যাচিভমেন্টের একটা জায়গায় বলি, তাহলে আমাকে আসলে জুলাইকেই বলতে হবে। কিন্তু এই যে 2 বছর 3 বছরের মতো হচ্ছে, এর মধ্যে কিন্তু দেখেন যে জুলাইকে অনেকেই ধরেন যে একটা বাতিল কেস, আমরা অনেকে হয়তো জুলাই নাম শুনলে, জুলাই শব্দটা শুনলে এখন হয়তো অনেকে আমরা বিরক্ত হই, বিব্রত হই, মুখ লুকানোর চেষ্টা করি। কিন্তু আমি মনে করি না যে জুলাই এখনই আসলে শেষ হয়ে গেছে। আমি রেদার যেটা মনে করি যে জুলাই একটা শুরু, এবং যেমন আপনার ধরেন যে 69-এ যে আমরা গণ অভ্যুত্থান করলাম, এইটার একটা ফেজ কিন্তু পার হয়েছে হচ্ছে 71 সালে, যে তুই আমাকে কি বলে এখানে আমার সার্বভৌমত্ব বা আমাকে আসলে একটা আলাদা প্রদেশ করা, তখন তো একটা প্রদেশের যে অধিকার, এটাই তো চাওয়া হয়েছিল, এটা দিলি না, আমি আসলে দেশটা স্বাধীন করে নিয়ে আসছি। আমাদের ধরেন যে 90-এর যে আমাদের অভ্যুত্থান, যে ভাই এখানে আর কিন্তু ভাই এই যে সেনা শাসন চলবে না, এটা ধরেন যে আমরা আসলে প্রমাণ করতে পারছি হচ্ছে আমরা ধরেন যে 7-8 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের যে পতন, বা ওই সময়টা আমরা আসলে এখানে সরাসরি সেনা শাসন আর চলবে না, কোনো অবস্থাতে এটা অ্যালাউড না। সো আমরা জুলাইতে যে আন্দোলনটা আমরা করছি যে ভাই আমাদের এখানে বৈষম্যটা খুব বেড়ে গেছে, আমাদের এখানে লুটপাটকারীরা, সরকারি দল বা ক্ষমতাসীনরা আসলে সব সম্পত্তির, রাষ্ট্রের সব সুযোগ সুবিধা সব কিছুর মালিক হয়ে যায় তারা, আর আমরা সাধারণ জনগণ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা আসলে ধরেন যে ওই যে আটিটা হয়তো চুষতে হয় বা তাও হয়তো আমরা পাই না। এই জায়গাটায় জুলাই শুরু হয়েছে, এইটা তো সমাধান হয় নাই, এটা সমাধান না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না। যতই মনে করেন যে জুলাইকে ডিফেম করা হোক, হালকা করা হোক, জুলাই কিন্তু ফিরে আসবে, এবং জুলাই অবশ্যই জয়ী হবে। বাংলাদেশে কোনো অভ্যুত্থান পরাজিত হয় নাই, জুলাইও পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই। আমি রেদার একটুখানি এটা অ্যাড করতে চাই যে জুলাই আসলে আমাদেরকে আরেকটা শিক্ষা দিচ্ছে, যে আমরা আসলে বারবার জয়ী হই, এবং এরপরে আমাদের জয়টাকে আমরা বিশ্বাস করে একজনের হাতে দেই, এবং তিনি সেটাকে অ্যাবিউজ করেন। আমাদের এই শিক্ষাটা, জুলাইয়ের এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, যে পরের বার যখন আমরা আসলে আবার ক্ষমতাটা আমাদের হাতে আনবো, এইবার আমরা কিন্তু এটা জার্তার হাতে ছেড়ে দিব না। একটা বিষয় কি, আমাদের স্টেট মেকানিজমটাই এরকম, যে আপনি যদি একটা গণতান্ত্রিক চর্চার একটা দলের মধ্য থেকে না আসেন, আপনি আসলে রাষ্ট্রে গিয়ে যতই আপনি চেষ্টা করেন, আপনি গণতান্ত্রিক হইতে পারবেন না। আপনার দলই তখন আপনাকে টাইনা ধরবে। আপনার দলের ধরেন যে যাদের কাছ থেকে আপনি লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা ধরেন যে ডোনেশন নেন, তারাই বলবে যে ভাই তোমারে তো আমি কোটি কোটি টাকা দিয়ে সংসদে পাঠাইছি, তোমরা কি জনগণ ভোট দিয়ে পাঠাইছে নাকি? আমি টাকা দিয়ে পাঠাইছি, আমার জন্য এই কাজ করবা। এই যখন হয় একটা দলের সিচুয়েশন, কিংবা দলের ধরেন যে একজন যদি মালিক হয়, তখন হয় কি, আপনি ওই মালিকটাকে যদি আপনি জিম্মি করতে পারেন, কোনো একটা লোভের ট্র্যাপে ফেলতে পারেন, তাহলে আপনি আসলে পুরো দলটাকে কিনে নিতে পারেন। এই জন্য আমাদের আসলে পলিটিক্সের যে সংস্কার আমরা বলি, রাজনীতির যে সংস্কার আমরা বলি, তার একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা দলগুলোর মধ্যে গণতান্ত্রিক একটা চর্চা চাই। দলে যদি হয় যে এরকম যে 10 জন অন্তত থাকে যে আসলে ভেটো দিতে পারে, 10 জনের সম্মতি ছাড়া দলের আসলে ফাইনাল কোনো সিদ্ধান্ত হয় না, বা যৌথ সিদ্ধান্তের জায়গা যদি হয়, দলের যদি হয় যে সদস্যদের কাছে দলের নেতাদেরকে আসলে জবাবদিহি করতে হবে, তাহলে গিয়ে ওই দলের নেতা ক্ষমতায় গিয়ে দেশের জন্য, মানুষের জন্য কিছু কাজ করার একটা সুযোগ পান। ওনার যতই চেষ্টা থাকুক না কেন, এই ছাড়া কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা সবাই আসলে এই যে স্টেট মেকানিজম, এই যে পলিটিক্সের যে আমাদের এখানে চিরাচরিত একটা যে রীতি, সেই ব্রিটিশ আমল থেকে তারা যখন এখানে পলিটিক্যাল দল তৈরি করলো, তারা ধরেন যে পরম্পরা বহন করে বেড়াইতেছে। আমাদেরকে আসলে বাংলাদেশের আলটিমেট মুক্তির জন্য আমাদের রাষ্ট্রের সংস্কার যেমন লাগবে, রাষ্ট্র সংস্কারের একটা প্রথম এবং প্রধান ধাপ হিসেবে আমরা যেই কারণে আসলে ইউনূস সরকারের আমলে
এক ধরনের আমরা সবাই তো আসলে তখন ক্ষমতায় ছিলাম, আমি ছিলাম, আপনি ছিলেন, আমরা সবাই মিলে আসলে এক ধরনের ক্ষমতায় ছিলাম, কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রের সংস্কারটা আসলে করতে পারি না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর আসলে সংস্কারের কথা আমরা তখন তুলি না, আমরা অর্থনীতির সংস্কারের কথা তখন তুলতে পারি না। এবং অর্থনীতির সংস্কার আসলে গোড়ার জিনিস, এবং এইটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার আসলে পলিটিক্যাল পার্টির সংস্কার লাগবে, পলিটিক্যাল গণতান্ত্রিক একটা পলিটিক্যাল কালচার, পার্টি সিস্টেম, এগুলো আসলে লাগবে। এই জিনিসগুলো যেহেতু আমরা করতে পারি না, আমাদের যেহেতু সেই প্রস্তুতি ছিল না, সামগ্রিকভাবে আমরা আসলে রাষ্ট্রের সংস্কার করতে পারি না। সো আগামী দিনে আসলে আমাদের জুলাইকে যখন আমরা আসলে রিগেইন করব, আমরা যখন ওটাকে আবার রিক্লেম করব, তখন তার আগে আসলে আমাদের এই প্রস্তুতির জায়গাগুলো নিতে হবে, এবং সেই প্রস্তুতি নিয়েই ইনশাল্লাহ আমরা সামনের বার নামব। বাংলাদেশে ধরেন যে আমার মনে হয় যে ইতিহাসেরই সবচেয়ে বেশি খুন জখম এখন হচ্ছে। আমার ধারণা যে প্রতিদিন অন্তত 10 জন মানুষ আসলে বিভিন্নভাবে খুন হচ্ছে। আমরা দেখছি যে মোহাম্মদপুরে ধরেন যে এক ধরনের মানে কি বলে কিশোর সন্ত্রাস, হ্যাঁ কিশোর সন্ত্রাস আসলে ওইখানে চলছে, এবং এক ধরনের রাষ্ট্রীয় প্রণোদনায়, রাষ্ট্রীয় প্রযোজনায় আমি বলবো যে, নয়তো এই জিনিসগুলো আসলে এইভাবে সার্ভাইভ করতে পারে না, টিকতে পারে না। এটা ইউনূস সরকারের আমল থেকে, ইউনূস সরকারেরই এই রাষ্ট্রীয় প্রণোদনার জায়গাটা এবং প্রযোজনার জায়গাটা এটা ইউনূস সাহেব শুরু করছেন। আমি বলি যে ইউনূস সাহেব হচ্ছেন বাংলাদেশের মপতন্ত্রের আসলে জনক, এবং বিএনপি সরকার, তারেক রহমান সাহেব, তিনি ধরেন যে এখানে নতুন করে আপনার সন্ত্রাসকে একেবারে, সন্ত্রাস এবং হচ্ছে আপনার ড্রাগ, এই দুইটাকে একেবারে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা মিশনে তিনি নামছেন। এখন বাংলাদেশের যে কোনো জায়গায় যান আপনি ড্রাগ, এবং ড্রাগের যখন এত আধিক্য থাকবে, অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম, খুন, জুলুম, দখল, এই জিনিসগুলো অবশ্যই বাড়বে, এটার কোনো বিকল্প নাই। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি আমি কি কোনোদিন ড্রাগের ব্যবসা করতে পারবো? কোনোদিন পারবো? কোনোদিন না। আপনি আমি যদি ড্রাগের ব্যবসা করার চিন্তাও করি, আমরা যদি সরকারি দলের বাইরে থেকে যদি ড্রাগের ব্যবসা করার চিন্তাও করি, সঙ্গে সঙ্গে ধরেন যে আমাদের একদম মানে ইয়ে করে দিবে, হ্যাঁ, জেলে ভরা, সব কিছু করা, খুন করা, গুলি করে মেরে ফেলা, সব কিছু ম্যাসাকার যেটাকে আপনি বললেন। সো ড্রাগের ব্যবসা এটা কখনো সরকারি প্রযোজনা ছাড়া হইতে পারে না। ইন্টারিম আমলে এই জায়গাটা কিছুটা হলেও কমতি ছিল। এখন আমরা তো সরকারি দলের নেতাদের কাছ থেকে শুনি, ভাই ড্রাগের তো সবচেয়ে বড় রুট হচ্ছে সালাউদ্দিন সাহেবের বাড়ি, ওই এলাকা। তার মানে কি সালাউদ্দিন সাহেবের ইনভলভমেন্ট ছাড়া বাংলাদেশে এখন যে ড্রাগের ব্যবসার বাড়ন্ত, এটা আসলে সালাউদ্দিন সাহেবের ইনভলভমেন্ট ছাড়া কোনো অবস্থাতে হইতে পারে না। সো আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বলেন, আমাদের এই যে এগুলো সবাইকে আমাদের আসলে একটা সিরিয়াস জবাবদিহিতার মধ্যে যতদিন না আমরা আনতে পারবো, আমাদের এখানে আমরা ড্রাগের ব্যবসা এবং ড্রাগের ব্যবসার কারণে আমাদের এখানে অনেক বেশি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও বেশি অবনতি, এই জিনিসগুলো আমরা আসলে কোনো অবস্থাতেই রোধ করতে পারবো না। সো এই দুইটা জায়গায় এই সরকারের একটা সিরিয়াস ব্যর্থতা। সরকার যেমন জুলাইকে যেমন ডিফেম করতে গিয়ে বাংলাদেশে যে ভালো কিছু অ্যাচিভমেন্ট ছিল আমাদের ইন্টারিম সরকারের আমলে, সেইটাকে তারা যখন জলাঞ্জলি দিচ্ছেন, এবং তারই পরম্পরায় আসলে বাংলাদেশে এখন ড্রাগের ব্যবসা এবং এই খুন জখমের। এবং আমি সঙ্গে এটাও অ্যাড করি যে তারা এখন আবার এই যে আমরা যে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট হলো, সেটাকে তারা আবার নতুন করে যে একটা এডিট করার একটা যে প্রস্তাব, কয়েকদিন ধরে এই গুণগানটা আমরা শুনতেছিলাম যে ভাই মানহানির বিষয়গুলো কি করব, সোশ্যাল মিডিয়ায় তো অনেক বেশি আপনার গুজব হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই ধরনের কথাবার্তা তাদের কেউ কেউ আমাদের সঙ্গে বলতেছিলেন। আর এখন আমরা দেখতেছি যে ওই যে টুংটাং যে শুরু করছিলেন, সেটার পরিণতি, সেটার আসলে আলটিমেট লক্ষ্যটা হচ্ছে যে আজকে তারা এই সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স বা অ্যাক্ট যেটা হলো পরে, এইটাকে 26 সালের, এইটাকে তারা আবার এখন আগের মতো শেখ হাসিনার মতো একটা মেকানিজমের মাধ্যমে যে আপনি আসলে কি চিন্তা করবেন সেটার কারণে আপনাকে ধরেন যে গ্রেফতার করতে পারবে, কোনো ওয়ারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনাকে গুম করতে পারবে। আবার সেখানে গুমতন্ত্র ফেরত আনার একটা প্রসেসের মধ্যে এই সালাউদ্দিন সাহেবের সরকার, আমি বলি যে এটা আসলে সালাউদ্দিন সাহেবের সরকার। ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী আসলে তিনি, আরেকজন আসলে নামমাত্র প্রধানমন্ত্রী, কিন্তু ওনাকে আমি যে কোনো ধরেন যে অভিযোগ থেকে বা ওনার বিরুদ্ধে যে আমার অভিযোগ নাই সেটা কিন্তু না, দিন শেষে সব দায় কিন্তু তারেক রহমান সাহেবকে আসলে বহন করতে হবে। কিন্তু এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এবং সালাউদ্দিন সাহেবের মাধ্যমে এই বাংলাদেশে এখন ড্রাগের বা ব্যবসার যে বারবারন্ত সেটা হচ্ছে, এবং সেটার পরিণতিতেই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি। সেটারও ওনার ডিলারশিপ, ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনার দুইটা ডিলারশিপ, ড্রাগের ব্যবসার ডিলারশিপ, খুন জখমের ডিলারশিপ। এই হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থা। আমরা তো ধরেন যে রক্তাক্ত কারবালার গল্প শুনতাম,
এখন আসলে রক্তাক্ত তুরাগ, রক্তাক্ত বাড্ডা, রক্তাক্ত মোহাম্মদপুর, হ্যাঁ মানে সারা আপনার রাউজানে যে ঘটনাগুলো ঘটছিল, হ্যাঁ মানে এর চেয়ে ডিজাস্টার, এর চেয়ে ভয়াবহ বিভৎস জিনিসগুলো আর কি হইতে পারে। সো পুরো বাংলাদেশটা আসলে এই যে রক্তাক্ততার যে একটা অভিশাপ, হ্যাঁ আমাদেরকে ধরেন যে শেখ হাসিনা আসলে আমাদেরকে ফেলছিল, এই অভিশাপের জায়গা থেকে আমরা আসলে বের হতে পারতেছি না। ঘুরে ফিরে কাইয়ুব ভাইয়ের ওই কথাটা, আমরা এখনও আমাদের স্বাভাবিক মৃত্যুর অধিকারটা পাই নাই। স্বাভাবিক যেহেতু আমাদের আসলে জীবনেরই অধিকার নেই।